বিখ্যাত সেলিব্রিটি, একদম সাংসদ, যিনি যিনি সিঙ্গুর থেকে শুরু করে রাজ্য সরকারে আসবার আগে থেকে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব প্রাপক ব্রিফ আইনজীবী, হেন একজন লোককে এবার নাকি তার হারার সম্ভাবনা বেড়েছে। উল্টো দিকে তার প্রাক্তন জামাই আর জেএনইউ ছাত্রী, হ্যাঁ, বেগ দেবে কি? এখন শ্রীরামপুর আর একটা অত্যন্ত ইন্টারেস্টিং জায়গা, খুব ইন্টারেস্টিং। আগের গুলো যা বললাম তার চেয়ে শ্রীরামপুর ইন্টারেস্টিং এই কারণে, হুগলির সঙ্গে এরও একটা চরিত্রগত মিল আছে। শ্রীরামপুর বা যে কেন্দ্রগুলো এখানে বিধানসভা ক্ষেত্রগুলো রয়েছে, শ্রীরামপুর আছে, তারপরে চাঁপদানি আছে, জগৎবল্লভপুর, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া। এর মধ্যে উত্তরপাড়া শ্রীরামপুর বাঙালি মধ্যবিত্তদের একটা বেশ ভালো জায়গা, ওখানে থাকে। জগৎবল্লভপুর, ডোমজুর, হাওড়া, সেখানে সংখ্যালঘু মানুষজনও থাকে। আর জাঙ্গিপাড়া হুগলি, চণ্ডীতলা হুগলি, সেখানে সংখ্যালঘু মানুষজনের একটু প্রভাব রয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস মূলত লড়াইটা করে সংখ্যালঘুর ভোটটাকে কেন্দ্র করে লড়াইটা হয়। আর কল্যাণ ব্যানার্জি ওখানে 2009 থেকেই কিন্তু জিতে আসছেন। আবার এই কেন্দ্রটা একসময় সিপিএমেরও স্ট্রং হোল্ড ছিল, সুদর্শন রায়চৌধুরী জিতেছেন, তার আগে কংগ্রেসের একজন জিতেছিলেন। তারপর 1991 সালে সুদর্শন রায়চৌধুরী, 96 সালে কংগ্রেস আসনটা পেয়ে গেল। তারপর আমরা দেখি যদি 1999 সালে আকবর আলী খন্দকার জিতেছিলেন তৃণমূলে। সুতরাং আসনটাতে না চেঞ্জের একটা ইতিহাস রয়েছে। একসময় মনে করা হতো যে সিপিএম যেন ব্যাপক শক্ত, কিন্তু কখনো পরেই আবার সিপিএম হেরে গেছে। যেরকম 1999 আকবর আলী খন্দকার 45% ভোট পেয়ে জিতেছিলেন, ঠিক তারপরে 2004-এ আবার সিপিএমের সন্তোষী চ্যাটার্জি, তিনি জিতে গেলেন। এবং মোটামুটি একটু মার্জিনটা কম ছিল, 37%, আর আকবর আলী খন্দকার হেরে গেলেন 35% ভোট পেয়ে। আর 2009 থেকে ইতিহাসটা প্রায় একই রকম। কল্যাণ ব্যানার্জি 2014-তে, কল্যাণ ব্যানার্জি 2019-এ, কল্যাণ ব্যানার্জি। এবং ভোটের হার 2009-এ ছিল 54%, প্রায় 53.48। 2014-তে কমে গেল 39.90, প্রায় 40%-এর কাছাকাছি। ওটা আবার কিছুটা বেড়েছে 2019-এ 45.50। এবং বিজেপির দেবজিৎ সরকার পেয়েছিলেন 38.47, অর্থাৎ উনি প্রায় 98,536 ভোটে। ব্যবধানটাও মারাত্মক তা কিন্তু নয়, লোকসভায় 98,000টা এমন কিছু নয়, যেখানে টোটাল প্রায় ধরুন 15-16 লক্ষ ভোটার আছে ওখানে। টোটাল ভোটারের সংখ্যা ওখানে ওই রকমই 16,24,038 জন ইলেক্টর আছে। সেখানে 98,000 ভোটটা এমন কিছু নয়। এখন শ্রীরামপুরে সমস্যাটা কি? এখন শ্রীরামপুরে প্রথম কথা হচ্ছে, শ্রীরামপুর বা উত্তরপাড়ার যে মধ্যবিত্ত মানসিকতা, সেই মানসিকতা অনেকটা বদলেছে। বিশেষত তৃণমূলের এই চাকরি চুরি এবং দুর্নীতি, নানাবিধ দুর্নীতি, এগুলো দেখে কিন্তু মধ্যবিত্তের মানসিকতা কিন্তু অনেকটা তিক্ত হয়েছে। ভোটে এইভাবে আটকানো, মানুষকে ভোট দিতে না দেওয়া, পঞ্চায়েতে যেভাবে ভোট লুট হলো, মধ্যবিত্ত মানসিকতাটাকে ধাক্কা খেয়েছে। তৃণমূল কংগ্রেস একটা চেষ্টা করতে পারে, তারা মূল যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে যে অন্যান্য যেগুলো, জগৎবল্লভপুর, ডোমজুর, অন্যদিকে চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, চাঁপদানি, এইগুলোতে যে সংখ্যালঘু অংশের মানুষ আছে সেগুলো থেকে মানে যতটা সম্ভব ডিভিডেন্ড তোলা। আর কল্যাণ ব্যানার্জি এমনিতে একটু গলার জোরটা বেশি, সবাই ওনার গলাটা বোঝে। কতটা সেলিব্রিটি আমি বলতে পারবো না, কিন্তু গলাবাজ সাংসদ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে তার একটা পরিচিতি রয়েছে। এখন সংখ্যালঘু ভোটের না এবার একটা অদ্ভুত চরিত্র বদল ঘটছে। সংখ্যালঘু ভোট এটা ঠিকই একটা সময়ে পশ্চিমবঙ্গের শাসক দলকে ব্যাপকভাবে সমর্থন করতে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু বিগত কিছুদিন ধরে অদ্ভুত একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে যে সংখ্যালঘু ভোটগুলো শিফট করছে কোথায়? টুয়ার্ডস কংগ্রেস, টুয়ার্ডস সিপিএম। এবং সংখ্যালঘু ভোটের একটা অংশ, মহিলাদের ভোট, ইভেন শিক্ষিত সংখ্যালঘু বা চেতনা সম্পন্ন সংখ্যালঘুরা বিজেপির দিকে ঘুরছে। ফলে সংখ্যালঘু ভোটটা যদি এইভাবে ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু এখানে তৃণমূলের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। বিশেষত যেদিন নমিনেশন জমা দিতে গেলেন ওখানকার যিনি তৃণমূলের বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস, উনি আবার কল্যাণ ব্যানার্জির
আত্মীয় হতেন আগে, এখন আর সেই ব্যাপারটা নেই। সেখানে যা টার্ন আউট হয়েছিল, যা মানুষ রাস্তায় নেমেছিল, সেটাতে শ্রীরামপুরে অনেকে কিন্তু চমকে গেছে যে এত লোকও বিজেপির হয়ে রাস্তায় নামতে পারে। ফলে শ্রীরামপুর কেন্দ্রটা খুব ইন্টারেস্টিং লড়াই। এই চাকরি চুরি দুর্নীতি, তার পাশে যারা সেই দুর্নীতিকে বারবার আটকানো, মানে দুর্নীতিটাকে মানে আদালতে গিয়ে দুর্নীতিগ্রস্তদের পক্ষে দাঁড়াচ্ছে, মানুষের কাছে তার ইমেজ ভালো হয় না। আপনাকে একটা উদাহরণ দিই, আপনার মনে আছে 1984 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে সোমনাথ চ্যাটার্জি হেরে গিয়েছিলেন, এবং তখনই বাংলার রাজনীতিতে একটা নতুন ব্যক্তিত্বের উত্থান ঘটেছিল, মমতা ব্যানার্জি, যার নাম দক্ষিণ কলকাতার কালীঘাটের বাইরে কজন চিনত, অন্তত সন্দেহ আছে। নিজে আমি তখন বয়সে খুবই কম, কিন্তু আমি নিয়মিত খবর কাগজ পড়তাম, এই নামটা জীবনে আমি জানতাম না। সে প্রথম সবাই জানলো যে মমতা ব্যানার্জি বলে একজন হঠাৎ করে জিতে গেলেন। সোমনাথ চ্যাটার্জি হেরেছিলেন কেন? কারণ তার কিছুদিন আগে ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে দুটি স্কুল ছাত্র হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল, সঞ্জীব এবং তীর্থঙ্কর ওদের নাম, এবং সে নিয়ে নিয়মিত কাগজে লেখালেখি, মানুষের মধ্যে আলোচনা, এবং তাকে খুন করা হয়েছে, তাতে সিবিআই তদন্ত চাই, বাবা মার কান্না, সেগুলো ভেসে আসছে। তখনও টেলিভিশন এতটা গুরুত্বপূর্ণ হয়নি, কিন্তু খবর কাগজই তখন টেলিভিশনের চেয়ে অনেক বেশি শক্তিশালী মিডিয়া ছিল। আর সোমনাথ চ্যাটার্জি বড় লয়ার ছিলেন সুপ্রিম কোর্টে, তাঁর যে মানে প্লিডিং, যার জন্যেই সেখানে সিবিআই তদন্ত হলো না। সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিল না। সিপিএম মনে করলো সোমনাথ চ্যাটার্জির প্লিডিংয়ের জন্যই তারা জিতলো, তাঁর যে ওকালতির জন্যই জিতলো, কিন্তু গোটাটা ব্যাকফায়ার হয়ে গিয়েছিল। মানুষ ভেবেছিল এরকম একটা, মানে দুটি অসহায় স্কুল ছাত্রের মৃত্যু আপনার কি আটকানোর আছে, আপনি কেন? তার ইমেজ, সেই যে জখম হয়েছিল ইমেজ, উনি কিন্তু ইমেজটা ফেরত পাননি। পরে উনি বোলপুরে চলে যান, যাদবপুরে আর জীবনে দাঁড়াননি। ফলে আপনি যদি দুর্নীতির পাশে দাঁড়ান, হতে পারে আপনার পেশাগত কারণে একজন লয়ার কার পাশে দাঁড়াবেন, একজন খুনিও তো তার লয়ার দেওয়ার অধিকার রয়েছে, কিচ্ছু অস্বীকার করার পায়নি। কিন্তু আপনি যখন আজমল কাসবের হয়ে দাঁড়াবেন, আপনাকে এই রিস্কটাও নিতে হবে যে এই মানে ইনফরমেশনের এই যুগে লোকে কিন্তু আপনার সম্পর্কে প্রশ্ন করবে, আপনাকে সে উত্তর দিতেই হবে। আপনি বলতেই পারেন আপনার পেশা, এবং হয়তো আপনি ঠিকও বলবেন, কিন্তু মানুষের কাছে এই যে ইমেজটা একটা তৈরি হয়ে যায় না, এইটা একটা সমস্যা হয়। এই ইমেজটাই ভদ্রলোকের তৈরি হয়ে গেছে। যত রকম চাকরি চুরি দুর্নীতি, তাদের উনি বাঁচানোর জন্য কোর্টে দৌড়চ্ছেন। দুই হচ্ছে ওনার কথাবার্তা, উনি যেভাবে কথাবার্তা বলেন প্রাক্তন বিচারপতি সম্পর্কে, খুব মানে যে কথাগুলো বলেন সেগুলো মোটেই খুব ভদ্র সমাজে এই কথাগুলো চলে না। ফলে এগুলো প্রত্যেকটাই কিন্তু অন্তত যে অঞ্চলগুলোতে মানে মধ্যবিত্ত বাঙালি আছে তারা খুব ভালোভাবে নেবে না। ফলে শ্রীরামপুর উত্তরপাড়ায় উনি যে খুব ভালো কিছু করবেন না, সেটা অন্তত এক্ষুনি বলে দেওয়া যায় যদি ভোট ঠিকঠাক হয়। ওনার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে অন্তত ডোমজুড়, জগৎবল্লভপুর বা জাঙ্গিপাড়া, এগুলোতে তিনি যতটা সম্ভব লিড নেবেন। কিন্তু মনে রাখতে হবে জাঙ্গিপাড়া এমন একটা এলাকা যেখানে আবার ফুরফুরা শরীফ রয়েছে, এবং ফুরফুরা শরীফ থেকেই আরেক ধরনের রাজনীতি কিন্তু উত্থান ঘটেছে, অত ডিটেলে আমি আর যাব না। ফলে সেই রাজনীতির প্রভাব যদি ওখানে থেকে থাকে, একটুও প্রভাব পড়ে, সেই ভোটগুলো তো আর তৃণমূলে আসবে না, সেটা তো অন্য আইএসএফে চলে যেতে পারে। প্লাস ডোমজুড়ে দেখাই যাচ্ছে, এর আগে ডোমজুড়ে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি পরে বিজেপিতে চলে এসেছিলেন, পরে আবার তিনি তৃণমূলে ফেরত যান, কিন্তু তাকে ডোমজুড় অঞ্চলে ঢুকতে দেওয়া হয়নি। নামটা আশা করি আর বলে দিতে হবে না, সকলে জানে। ফলে এই যে কারণ একটাই, যে যদি উনি যান তাহলে আবার তিনি হয়তো এনার সাপোর্ট বেসে ভাঙতে পারেন, তাকে ঢুকতেই দেওয়া হয়নি, তাকে ত্রিপুরা পাঠিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, এখন সিপিএমের ক্যান্ডিডেটও ওখানে মোটামুটি নাম করা দীপশিতা ধর বলে, তার দাদু ওখানে চণ্ডীতলায় অনেকদিন এমএলএ ছিলেন, পদ্মনিধি ধর। ফলে তিনি যদি, যেটা আমি আগে বললাম, মুসলিম ভোটের শিফট কিছুটা তার দিকে চলে যায় সিপিএমের দিকে, তাহলে কিন্তু কল্যাণ ব্যানার্জির দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে, আমি এইটুকুই বলে দিতে পারি। আর বিজেপি ক্যান্ডিডেট তার যে নিজস্ব ইমেজ, সেই ইমেজে কি এই সিট বের করে আনতে পারে? এখন এটা একটা সাংগঠনিক দল, কিন্তু তারপরেও ব্যক্তির ইমেজ কাজ করে। একজন সভ্যভদ্র মানুষ, দেশের বাইরে বহুদিন ছিল, সিঙ্গাপুরে ওরা থাকতো, পরে আবার তাদের এখানে যোগটা বরাবরই ছিল, এখানে আসতে নিয়মিত। সিঙ্গাপুরে ওর বাবার ব্যবসা বাণিজ্য কিছু ছিল, কিন্তু এখানে ছিলেন। উনি একজন অত্যন্ত খ্যাতনামা আইনজীবী সুপ্রিম কোর্টে। ফলে সেইটা ইমেজটা খুব ভালো ইমেজ, খুব
সফট স্পোকেন মানুষ, ভালোভাবে কথা বলেন। ইমেজটা তো প্রার্থীর গুরুত্বপূর্ণ হয় অনেক সময়, বিশেষত উত্তরপাড়া, শ্রীরামপুর বা চণ্ডীতলা এই অঞ্চলগুলোতে, বা বাকিগুলোতে কেন হবে না, জগৎবল্লভের মানুষ কি আর ইমেজ দেখবে না, বা ডোমজুড়ের মানুষ কি ইমেজ দেখবে না? নিশ্চয়ই দেখবে। কিন্তু বাঙালি মধ্যবিত্তর যে জায়গাটা, সেখানে তার এই ইমেজটা তো প্রভাব বিস্তার করবে। এখানে আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট বিরোধী প্রার্থীদের সম্পর্কে যে কটাক্ষ, যে তীক্ষ্ণ কটাক্ষ তৃণমূলের সাংসদ করছেন, এটা কি তার মাইনাস পয়েন্ট হতে পারে? কোনো মাইনাস পয়েন্ট তো বটে, শুধু বিরোধী প্রার্থীদের সম্পর্কে বলছেন না, উনি যাকে যা পারেন বলেন, বিশেষত কোর্টে প্রাক্তন বিচারপতি, মানে বিচারপতি যখন ছিলেন তখন, এবং তিনি প্রাক্তন হয়ে যাওয়ার পর অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে উনি যা যা কথা বলেছেন, আমি একটু আগে বললাম যে এটা খুব ভদ্র জনচিত সমাজে কথাগুলো কেউ বলে না কোনো কালে, উনি সেগুলো অম্লান বদনে বলে দিয়ে চলে গেলেন। এবং তার সব অদ্ভুত অদ্ভুত, কালী পুজো করছেন মামা বলে কাঁদছেন, এইগুলো সব লোকে দেখে, লোকে হাসাহাসি করে, তার একটা অদ্ভুত অন্যরকম একটা মানে ইমেজ আছে, যেটা ওনার পক্ষে খুব ভালো হওয়ার কথা নয়। ফলে যাই হোক, এবারে প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি উনি পড়েছেন, এটুকু আমি বলতে পারি, ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছেন। তাঁর সেই রাজনীতি বহুদিন চালিয়েছেন, আমার মনে হয় না চালাতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ফটো তোল, এটা আমাদের দেশেরই জিনিস, আমাদের দেশের লোকেরা বানিয়েছে, আর আমাদের ভোটের তৈরি এই বন্দে ভারত। কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট, ভিস্টাডোম কোচ থাকবে, এয়ারপোর্টের মতো এসকেলেটর, লাউঞ্জ, ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে, প্রতি শহরে মেট্রো, আর এবার তো বুলেট ট্রেনও চলবে। আর জানিস তবু মোদিজি কি বলেন, এইটা তো সবে ট্রেলার, লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি। আর এবার আমরা ওনার জয় ইজি করব। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির, আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।